বরফ থেকে সূর্য তৈরি। ঠিকই শুনেছ। আজকের ভিডিওতে আমি দেখাবো একখণ্ড বরফকে কিভাবে সূর্যের গঠনে পরিণত করা যায়। প্রতিটা পদার্থে তিনটা নিজস্ব গতি রয়েছে। একটা হচ্ছে কম্পন গতি, অর্থাৎ পদার্থ গঠনকারী অণুসমূহ নিজ জায়গায় থেকে অনবরত কাঁপতে থাকে। দ্বিতীয়ত রয়েছে ঘূর্ণন গতি। যখন কোনো কিছুর প্রভাবে, তাপ চাপের প্রভাবে এই কণাগুলো সুযোগ পায়, তখন সেটা নির্দিষ্ট স্থানে ঘুরতে থাকে, এটাকে ঘূর্ণন গতি বলে। আবার এই সুযোগের কারণেই, অর্থাৎ তাপ চাপের কারণেই এই পদার্থগুলো আবর্তিত হতে পারে চতুর্দিকে। এই গতিকে বলা হয় আবর্তন গতি। তাহলে পদার্থের তিনটা নিজস্ব গতিশক্তি, একটি হচ্ছে স্পন্দন গতি বা কম্পন গতি, 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, 3 নম্বর হচ্ছে আবর্তন গতি। আর এই গতিগুলো যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন প্রত্যেকটা অণু পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই পারস্পরিক যে বল, দুইটা অণু, এই বলটাকে বলা হয় আন্তঃআণবিক বল। আর অণুসমূহের মধ্যে যে দূরত্ব, পারস্পরিক যে দূরত্ব, এটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এখন কোনো কিছুর প্রভাবে যদি ওই নিজস্ব গতি তিনটা সক্রিয় হয়ে ওঠে, তাহলে আন্তঃআণবিক বল কমতে থাকে, আন্তঃআণবিক দূরত্ব বাড়তে থাকে। অর্থাৎ অণুগুলো স্থিতিশক্তি রূপে থাকে যখন পরিবেশ সৃষ্টি করা হয় তাপ বা চাপ, তখন এদের মধ্যে গতিশক্তির সঞ্চার হয়। এর ফলে এরা অনবরত কাঁপতে থাকে, অনবরত সুযোগ পেলে ঘুরতে থাকে, অনবরত সুযোগ পেলে দিক বিদিক ছোটাছুটি করে, অর্থাৎ আবর্তিত হতে শুরু করে। তাহলে এই আবর্তিত হওয়া, ঘূর্ণন, কম্পন, এগুলো যখন বেশি হয়, তখন এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, আন্তঃআণবিক বল কমে যায়। আর এই আন্তঃআণবিক বল আর এই অণুসমূহের গতিশক্তি, এদের উপরে ভিত্তি করে পদার্থের ভৌত অবস্থান্তর ব্যাখ্যা করার যে তত্ত্ব, এই তত্ত্বকে বলা হয় কণার গতিতত্ত্ব। আর কণার গতিতত্ত্বর আলোকেই পদার্থের ভৌত অবস্থান্তর ব্যাখ্যা করা হয়। পদার্থ ভৌত অবস্থা ভেদে 4টি অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ে প্লাজমার বিষয়টি বিস্তারিত আলোচনা না থাকায় তোমরা কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টি অবস্থায় ব্যাখ্যা করবে। সেই সাথে অতিরিক্ত কিউরিওসিটি দমন করার জন্য আমি তোমাদেরকে গ্যাসীয় অবস্থায় থেকে একটা বস্তুকে প্লাজমায় নিয়ে যাব। চলো শুরু করি। আমরা জানি ভৌত অবস্থা ভেদে পদার্থ 3 প্রকার: কঠিন, তরল এবং গ্যাসীয়। 2-1টা ব্যতিক্রম ছাড়া পদার্থ এই 3টা ভৌত অবস্থায় থাকে, এটা আমরা সবাই জানি। এখন আমরা কণার গতিতত্ত্বের আলোকে দেখব একই পদার্থ কিভাবে তাপের প্রভাবে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, আমরা ধরো একখণ্ড বরফ নিলাম। এই বরফের তাপমাত্রা -10 ডিগ্রি। এই 10 ডিগ্রি তাপমাত্রা বরফ নিয়ে ধরো আমরা তাপ দিচ্ছি, তাহলে কি হবে? বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে। আর আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে আসার পর বরফ গলতে থাকবে। এই সময় বরফকে যে তাপটা দেওয়া হবে, সেই তাপটা হলো সুপ্ত তাপ। তো সেই সুপ্ত তাপ ব্যবহার করে
কঠিন বরফ গলতে থাকবে, অর্থাৎ গলে তরলে পরিণত হবে। তরলে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। দেখো বি সি অংশ, এটা তাপমাত্রা একই রয়েছে 0 ডিগ্রি। এটাকে বলা হয় গলন রেখা। সম্পূর্ণ গলে যাওয়ার পর পুনরায় যখন তাপ দেওয়া হবে, তাপ দিতে 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 ধরো 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গেছে। 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছার পরে আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, পানি ফুটতে শুরু করবে, অর্থাৎ স্ফুটনাঙ্কের তাপমাত্রায় পৌঁছার পর পানি বাষ্পীভূত হতে শুরু করবে। তো বাষ্পীভূত হতে শুরু করার পরে দেখো ই পর্যন্ত রেখায় 100 ডিগ্রি তাপমাত্রায় কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানেও তরল পদার্থ পানি সুপ্ত তাপ ব্যবহার করে গ্যাসীয় পানিতে পরিণত হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সুপ্ত তাপ, এবং এই তাপমাত্রায় কোনো পরিবর্তন হচ্ছে না। এই তাপটা ব্যবহৃত হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। এই কারণেই এই রেখাটাকে বলা হয় স্ফুটন রেখা। তো আমরা দেখলাম যে কঠিন বরফকে তাপ দিলে এ বি অংশে কঠিন বরফ, এই কঠিন বরফকে তাপ দিলে বিসি অংশে এসে এটা গলনে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন তরল থেকে ধীরে ধীরে তরল হয়। সম্পূর্ণ তরল হয়ে যাওয়ার পর তাপমাত্রা গ্রহণ করতে থাকে, এবং 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছানোর পর তরল থেকে বাষ্পীভূত হওয়া শুরু করে, এবং সম্পূর্ণ তরল বাষ্পীভূত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এটা স্ফুটন রেখা, অর্থাৎ ডিই অংশে পদার্থ রয়েছে তরল এবং গ্যাসীয়। এই পর্যন্ত তোমরা সবাই জানো। আর এইটা তোমাদের নবম দশম শ্রেণী বইয়ে যখন পদার্থের ভৌত অবস্থান্তর প্রক্রিয়া এবং তাপীয় বক্ররেখা পরীক্ষায় বা কোনো টেস্টে লিখতে দেওয়া হয়, তখন তোমরা এতটুকু পর্যন্ত বলতে পারো। তোমাদের কিউরিওসিটি দমনের জন্য আমি এবার বরফকে সূর্যে পরিণত করব। দেখো, যদি আমরা বরফ যখন গ্যাসীয় অবস্থায় চলে আসে, এবার আমরা কোনোভাবে যদি এর তাপমাত্রা বাড়াতে 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 10,000 ডিগ্রি তাপমাত্রার কাছে নিয়ে যেতে পারি, অর্থাৎ ধরো 9,700 ডিগ্রি তাপমাত্রার কাছে নিয়ে চলে গেলাম, কি হবে? বরফের যে গ্যাসীয় অণুগুলো রয়েছে, গ্যাস হয়ে গেছে, গ্যাসের যে অণুগুলো রয়েছে এগুলো ইলেকট্রন ত্যাগ করে আয়নিত অবস্থায় চলে আসবে। অর্থাৎ তখন একটা গ্যাস অণু সমূহের আয়নিত অবস্থা এবং ত্যাগকৃত ইলেকট্রন একটা মিশ্র অবস্থা তৈরি হবে, যেটাকে আমরা বলি প্লাজমা। আর সূর্যের মধ্যে এই পদার্থগুলো এই প্লাজমা অবস্থাতেই রয়েছে। তাহলে আমরা পদার্থের আরো একটা ভৌত অবস্থা জানলাম, সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমা কাকে বলে? অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস অণু এবং ইলেকট্রনের মিশ্র অবস্থাকে বলা হয় প্লাজমা। তাহলে ভৌত অবস্থা ভেদে পদার্থ কয় প্রকার হয়ে গেল? 4 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে বরফ থেকে সূর্য বানানো যায়। আসলে সূর্যের মধ্যে পদার্থগুলো এইভাবে প্লাজমা অবস্থায় রয়েছে, যেমন বিভিন্ন নক্ষত্রগুলো প্লাজমা অবস্থায় রয়েছে। তবে সব পদার্থই কিন্তু আবার এরকম আচরণ করে না। কিছু কিছু পদার্থ আছে যেগুলো তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পীভূত হয় তরল না হয়ে, আবার সেই বাষ্পকে ঘনীভূত করলে তরল না হয়ে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়। যেমন কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড, ন্যাপথলিন, আয়োডিন, কর্পূর, নিশাদল, এই পদার্থ এইগুলোকে বলা হয় উদায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত বস্তু। আর এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তো দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি ন্যাপথলিন এর সংকেত C10H8। এই ন্যাপথলিন একটি উদায়ী পদার্থ, কিন্তু আমি এই পাশে লিখে দিয়েছি ন্যাপথলিনের গলনাঙ্ক 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর স্ফুটনাঙ্ক হচ্ছে 218 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি যে বললাম এটা তরলে পরিণত হয় না, আসলে ব্যাপারটা ওই রকম না।
প্রত্যেকটা পদার্থেরই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, যেমন ন্যাপথলিনেরও রয়েছে। কিন্তু ঊর্ধ্বপাতনটা আসলে কি? যেমন তোমার ঘরে ন্যাপথলিন রয়েছে, তোমরা যেটা কাপড়ের ভাঁজে ভাঁজে আলমারিতে বিভিন্ন জায়গায় তেলা পোকার জন্য বিভিন্ন কাজে ন্যাপথলিন রেখে দাও, এবং অনেকদিন পরে কি সে ন্যাপথলিনটা থাকে না, ওটা বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু কখনো কি দেখেছো ন্যাপথলিনটা তরল হয়েছে? আসলে ব্যাপারটা হলো, যে সকল পদার্থ সাধারণ তাপে হোক আর তাপমাত্রা প্রয়োগ করলে একটু তাড়াতাড়ি হবে, এটাও ঠিক, কিন্তু সাধারণ তাপেও হতে পারে। তো এই যে তাপের প্রভাবে তরল না হয়ে সরাসরি বাষ্পীভূত হয়ে গেল, তরল হলো না, আবার ওই বাষ্পকে ঘনীভূত করলে তরল হলো না, আবার কঠিনে রূপান্তরিত হলো। এই জন্যই এই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু। তখন এটা বক্ররেখাটা হয় কঠিন পদার্থ থেকে ধীরে ধীরে তাপ গ্রহণ করে আস্তে আস্তে যখন এটা বাষ্পীভূত হওয়া শুরু করে, তখন আস্তে আস্তে কঠিন বাষ্প হয় এবং একটা পর্যায়ে সরাসরি বাষ্পীভূত হয়ে যায়। তো বক্ররেখাটা একটু ভিন্ন। তো সকল পদার্থই ভৌত অবস্থা ভেদে তিনটা ভৌত অবস্থা প্রদর্শন করে বা চারটা ভৌত অবস্থা প্রদর্শন করে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পদার্থ সাধারণ তাপমাত্রায় হোক বা তাপমাত্রার প্রভাবে হোক কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীভূত হয় তরল না হয়ে, আবার বাষ্পকে ঘনীভূত করলে তরল না হয়ে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, আর এই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। ধন্যবাদ।